হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সব দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শুরু করে দিব। আমার কথা কি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাও। ওয়ালাইকুম আসসালাম। আহ, আচ্ছা, রুহুল আমিন আছে আমাদের সাথে। অক্সিজেন সায়োনাইড, বাহ সুন্দর নাম। সায়ন্তিকা আছে আমাদের সাথে। আহ, আচ্ছা, ক্লিয়ার কিন্তু আমাকে দেখা যাচ্ছে না, এখন হোপফুলি দেখা যাচ্ছে। শুরুতে একটু দেখা যাচ্ছিল না হয়তো। হুম। তামিম, নবদ্বীপ, রিফাত, রেহানা আক্তার, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা বেশ কিছুদিন পর আবারও একসাথে হইলাম। আমরা গত ক্লাসে চ্যাপ্টার 4-এর বলছিলাম যে দুইটা পার্ট, একটা হচ্ছে কি লেখালেখি আর একটা হচ্ছে হিসাব। তো আমরা গত ক্লাসে লেখালেখির হিসাব চুকাইছি, আজকে হিসাবের হিসাবটা শেষ করব, ঠিক আছে? তো আমরা এই যে অধ্যায়টা, যে আমার লেখালেখি ও হিসাব, এটাকে যদি দুইটা পার্টে ভাগ করি, প্রথম পার্টে আমরা হচ্ছে লেখালেখি অর্থাৎ এমএস ওয়ার্ড নিয়ে কথা বলছিলাম। আজকে সেকেন্ড লেকচার, 2 নম্বর লেকচার, আজকে হিসাব অর্থাৎ স্প্রেডশিট অ্যানালাইসিস, বা আমাদের যে স্প্রেডশিট যে সফটওয়্যারটা আছে এক্সেল, ওইটা নিয়ে আজকে বেসিক্যালি কথা হবে, ঠিক আছে? তো খুবই ছোট্ট একটা ক্লাস, একদম স্পেসিফিক জিনিস জায়গা নিয়ে আমরা আলোচনা করব। দেখবা যে খুব সহজেই আমরা শেষ করে ফেলতে পারছি। ওয়ার্ড থেকে আসলে বেশি প্রশ্ন আসে, স্প্রেডশিট বা এক্সেল থেকে আসলে কম্পারেটিভলি একটু কম প্রশ্ন আসে। তোমাদের বইতেও দেখবা যে আসলে আলোচনার জায়গা কম। শুধু গুণ করা, ভাগ করা, হ্যাঁ, শতকরা নির্ণয় করা, এই তিনটা জিনিস শিখাইছে। বাট আসলে এক্সেলে প্রচুর কাজ করা যায়। তোমরা কিছুদিন পরে যখন আরেকটু বড় হবা তখন দেখবা যে মাইক্রোসফট এক্সেল নিয়ে অনেক কাজ করতেছো। যখন ভার্সিটিতে যাবা তখন প্রচুর কাজ করবা। এমন কোনো দিন নাই বা এমন কোনো সেমিস্টার তোমার যাবে না যেখানে তুমি এক্সেল নিয়ে বা এক্সেল রিলেটেড সফটওয়্যার নিয়ে কাজ করবা না, ঠিক আছে? ওকে। একটু সবাইকে মেনশন করে দাও, কারণ উম, আমরা হচ্ছে 8:30টার দিয়ে 8:30টায় ক্লাস হলে অনেকেই ভুলে যায় বা অনেকে একটু দেরি করে ফেলে আসতে। মৌনতা আছে আমাদের সাথে, আলফি, আহ, দেলোয়ার, তামিম। হ্যাঁ, ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম যারা এখন যুক্ত হয়েছো, আসসালামু আলাইকুম। আজকে আমরা সেকেন্ড যে পার্ট আছে সেই সেকেন্ড পার্টে ঢুকে যাব, ঠিক আছে? ওকে। আচ্ছা। আদাব। ইভা আছে আমাদের সাথে, ভেরি গুড। আচ্ছা, চ্যাপ্টার 5 নিয়ে কথা বলবো, মৌনতা, সমস্যা নাই। একজন স্প্রেডশিটের বানান আরেকজনকে ঠিক করে দিচ্ছে, আচ্ছা, এটা খুবই ভালো। যে তোমরা নিজেরাই কমেন্টে গ্রুপ স্টাডি করে ফেলতেছো। ওকে, ঠিক আছে। তো চলো আমরা একটু শুরু করি। আমি ভালো আছি, অনেকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করতেছো। তো তোমরা যেমনটা জানো যে কম্পাস এডুর ব্যানারে আমরা হচ্ছে আহ, এই যে ফাইনাল রিভিশন একটা প্রোগ্রাম চালাচ্ছি, যেটা পুরোটাই ফ্রি। আমরা আসলে অনেকের কাছ থেকেই এরকম একটা রিকোয়েস্ট পাচ্ছিলাম এবং পরবর্তীতে চিন্তা করলাম যে আসলে এটা ন্যাশন ওয়াইড বা ওভারঅল সব মানুষ, সব ধরনের শিক্ষার্থীদের কাছেই যেন এটা পৌঁছায়। সেই জন্য আমরা পুরো প্রোগ্রামটাই আসলে উইথাউট এনি কস্ট আমরা নিচ্ছি। এবং তোমরা জানো যে আমাদের সাপ্তাহিক রুটিনগুলো দিয়ে দেওয়া হয়। তো তোমাদের আসলে খুব বেশি কঠিন কিছু নাই, তোমরা জাস্ট রুটিনটা ফলো করে একটু রেগুলার, এখনও যাদের অবস্থা একটু সংকীর্ণ, হ্যাঁ, বা একটু তোমরা আসলে দুশ্চিন্তায় আসো, কিচ্ছু না, জাস্ট সাপ্তাহিক রুটিনটা ফলো করে একটু জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকবা, আমাদের এই ক্লাসটা দেখবা, আর খালি পরীক্ষাগুলো দিবা, ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করবা, ঠিক আছে? ওকে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের গত ক্লাসে যেহেতু
লেখালেখি পার্ট অর্থাৎ মাইক্রোসফট অফিস এর যে একটা কম্পোনেন্ট ওয়ার্ড, এমএস ওয়ার্ড, সেটা নিয়ে আমরা আসলে কথা বলছিলাম। আজকে আমরা আসলে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার অর্থাৎ মাইক্রোসফট এক্সেল, এমএস এক্সেল নিয়ে কথা বলবো। সংক্ষেপে আমরা এমএস এক্সেল বলি। এবং তোমরা যারা কম্পিউটার ইউজ করো বা ল্যাপটপ ইউজ করো, তোমরা দেখবা যে ওখানে যখনই তুমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যেটা যেমন তোমাদের ফোনের অপারেটিং সিস্টেম আছে অ্যান্ড্রয়েড, হ্যাঁ, বা যারা আইফোন ইউজ করে তাদের থাকে কি আইওএস। তো আহ, এই যে অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে তুমি যখন হচ্ছে অফিস ইনস্টল করবা, অফিস হচ্ছে একটা প্যাকেজ, সফটওয়্যার প্যাকেজ। এখানে অনেকগুলা কম্পোনেন্ট আছে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড আছে যেটা দিয়ে তুমি লেখালেখি করতে পারবা, হিসাব নিকাশ করার জন্য আছে মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, সো এখানে কিছু কথাবার্তা বলা আছে যে স্প্রেডশিট বিশ্লেষণ। তো এই মাইক্রোসফট এক্সেল যেটা, এটা একটা সফটওয়্যার যেটা প্রতি বছরই কি আপডেট হয় আমাদের। দেখো না যে তোমরা কিছুদিন পর পর অ্যান্ড্রয়েডের ভার্সন আপডেট করো, বা আইফোনের হয় আইওএস ভার্সন, তোমরা হচ্ছে অপারেটিং সিস্টেমের ভার্সন আপডেট করো, বিভিন্ন ভুল ত্রুটি থাকে তারা সেটা ফিক্স করে তারপরে একটা নতুন ভার্সন রিলিজ করে। তো এইটা হচ্ছে 2007 ভার্সন, আমাদের বইতে যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে 2007-এর ভার্সন। ঠিক আছে, আচ্ছা, গুণ আর ভাগ। তো এখানে দেখো কি বলা আছে, স্প্রেডশিটে গুণ করার জন্য ফলাফল সেলের মধ্যে সূত্র দিতে হয়। তো একটা ফর্মুলা বার থাকে, সেই ফর্মুলা বারের মধ্যে আমরা হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই করি, অথবা সরাসরি সেলেও তুমি কাজ করতে পারো। এটা আমরা একটু পরে লাইভ দেখব। ঠিক আছে, তো এবং সূত্র সব সময় সমান চিহ্ন দিয়ে শুরু হয়। ঠিক আছে, তো আমরা যে কোনো সূত্র যখন বসাবো আগে সমান চিহ্ন দিব, তারপর হচ্ছে আমাদের ফর্মুলা লিখবো। ঠিক আছে, গুণটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখাই দিব। এখানে একটা জিনিস মনে রাখবা যে গুণ করার প্রক্রিয়া দু ধরনের, এটা আমরা যখন করব তখন বুঝবো। আচ্ছা, তো গুণের পরে ভাগ আর একটা ব্যাপার আছে, এটাও আমাদের বইতে আছে। আমাদের যেটা বললাম যে গুণ ভাগ শতকরা, এই তিনটা জিনিস মাত্র আছে। তো ভাগে কি হয়, যে স্প্রেডশিটে ভাগ করার কাজটিও সূত্র দিয়ে করতে হয়। স্বাভাবিক, সূত্র ছাড়া আসলে আমরা এক্সেলে কোনো ভাবেই অপারেট করতে পারবো না। ভাগ করার ক্ষেত্রে আমরা যেটা করি, ধরো কোনো একটা সেল A1, সেটাকে যদি আরেকটা সেল দিয়ে ভাগ করতে চাই, অর্থাৎ ধরো এই A1 সেল B1 সেল কি, এটা আমরা একটু পরেই জানবো। ধরো কোনো একটা কম্পোনেন্ট আছে তোমার কাছে, ধরো একটা সংখ্যা আছে বা ডেটা আছে, সেই ডেটাকে তুমি আরেকটা ডেটা দিয়ে যখন তুমি ভাগ করবা, সেটা করার জন্য ফলাফল সেলে এই যে এইভাবে ফর্মুলা লিখতে হয়। কি বলছি, যে যে কোনো সূত্র শুরুর আগে কি দিতে হয়, সমান চিহ্ন দিতে হয়, তারপরে যেটাকে ভাগ করবা সেইটা, আর যারে দিয়ে ভাগ করবা সেটা, মাঝখানে একটা স্ল্যাশ দিতে হয়। এইভাবে সূত্রটা লিখতে হয়। যে আমি এখানে যে মার্ক করছি এইটাই হচ্ছে তোমার সূত্র, অর্থাৎ এই অংশটুকুই হচ্ছে তোমার সূত্র। তো এই যে বক্সে আমি যে অংশটা মার্ক করছি এইটাই তুমি হচ্ছে ফর্মুলা বারে লিখবা। ফর্মুলা বারটা কোথায় আমি দেখাই দিব। ঠিক আছে, ওকে। আর ভাগ চিহ্ন হিসেবে এই যে এইটা ব্যবহার হয়, এইটাও কিন্তু এই যে এই সাইনটা হচ্ছে ভাগ, এই যে স্ল্যাশের মতো দেখতে, এটা আসলে ভাগ চিহ্ন। এমসিকিউতে কিন্তু এই প্রশ্নও আসে যে কোন চিহ্ন ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এইটা হচ্ছে আমাদের এক্সেলের ছবিটা। এক্সেল দেখতে অনেকটা এরকম। আমি যদি লাইভ দেখাই তোমাদেরকে, দেখো এই হইলো আমাদের এক্সেল। ঠিক আছে, আমি এখানে খুলে রাখছি, আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল। তো এটা অবশ্যই 2007-এর ভার্সন না, কারণ আমরা যেহেতু এখন 2025, অলমোস্ট 2026-এ চলে আসছে। তো আমরা 2007-এর ভার্সনটা আসলে অনেক বেশি অবসোলিট, এই জন্য আমরা এটা ব্যবহার করি না, বা আমাদের এই স্মার্ট বোর্ডে 2007-এর ভার্সনটা নাই। বাট 2007-এর ভার্সন না থাকলেও দেখো মেজর জিনিসগুলো কিন্তু সেম আছে। ঠিক আছে, দেখো এই যে দেখো এইখানে 82 লেখা আছে, দেখতেছো না? এই যে ধরো আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এই যে এখানে 82 লেখা আছে, আমি এই যে 82-র ঘরটা সিলেক্ট করছি, এই জন্য এখানে 82 লেখা আছে। এই যে ঘরটা দেখতেছো এইটাই হচ্ছে তোমার ফর্মুলা বার। তুমি এখানে মানে ধরো এখানে টোটাল আছে, কি বলছি বলতো, এইমাত্র কি বলছি, যে যখন তুমি কোনো সূত্র ইউজ করবা সবার আগে কি দিতে হয়, সমান চিহ্ন দিতে হয়। এখন তুমি যে সূত্র ইউজ করবা, খেয়াল করো কি করবা। ধরো আমি তোমাকে বললাম এখানে এক্স নামে একজন বান্দা আছে, ধরো আমাদের এখানে আছে হচ্ছে কে আছে আমাদের এখানে, সাফায়াত আছে। ধরো এক্স হচ্ছে সাফায়াত, তো সাফায়াত বাংলায় পাইছে 75, ইংরেজিতে পাইছে 82, ম্যাথে পাইছে 95। ওরে বাবা, সাফায়াত খুবই ভালো, ওর ম্যাথ খুব ভালো পারে যা বুঝলাম। বাট বাংলা ইংলিশে ওকে আর একটু ইফোর্ট দিতে হবে। হ্যাঁ, ওকে। সো এখন তুমি আমাকে বললা যে ভাইয়া সাফায়েতের বাংলা ইংরেজি ম্যাথ, এই যে তিনটা বিষয় আছে, এই তিনটা বিষয়ের ও যে সর্বোচ্চ মার্ক, এটা একটু যোগ করে দেখান তো। তাহলে আমি এই যে টোটাল এখানে একটা বক্স রাখছি, এখন আমি কি করব বলো তো। যোগ করার জন্য কি লাগবে, সূত্র লাগবে। এবং আমি তোমাদেরকে কি শিখাইছি, যখনই তুমি কোনো সূত্র অ্যাপ্লাই করবা কি দিতে হবে, সবার আগে সমান চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে সবার আগে
ওকে, তাহলে সমান চিহ্ন দিলাম। এখন আমি কি করব বলো তো, এখন আমি সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করব। কি সিলেক্ট করব? ও বাংলায় কত পাইছে, অর্থাৎ এই ঘরটা। তো এইটা দেখো, এই যে জিনিসগুলা এগুলাকে আমরা বলি হচ্ছে কলাম। এই যে সি, ডি, ই, এফ এগুলো হচ্ছে কলাম। আর এই যে দেখো 1 2 3 4 এগুলাকে বলা হয় হচ্ছে রো বা সারি। এখন তাহলে বলো তো 75 এটা কোন, মানে এটার পরিচয় কি হবে? এটার পরিচয় হচ্ছে এটা হচ্ছে সি কলামে আছে এবং 4 নাম্বার রোতে আছে। এর মানে যখন তুমি 75 সিলেক্ট করবা, সরি, যখন তুমি 75 সিলেক্ট করবা, আসে না কেন? দেখো যখন তুমি 75 সিলেক্ট করলা তখন কি আসছে? C4 আসছে। তাহলে বলো তো এই যে 75 এই সংখ্যাটা যেই সেলে আছে, এই যে এটা হচ্ছে একটা সেল, এবং এই সেলকে আমি কি নামে ডাকবো? এই সেলকে আমি নামে ডাকবো হচ্ছে C4। কি নামে ডাকবো? C4। কিভাবে বুঝছি তাহলে বলো তো? আমি এটাকে আপাতত এখানে রাখি, আমি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমি বেসিকে চলে যাই। দেখো এই যে ঘর, একটু আগে যে ঘরটা তুমি দেখলা, এই হলো সেই ঘর। এই ঘরটাকে কি বলে বলো তো? সেল বলে। এই যে ABCD, এই যে এই লম্বা লম্বা যে ঘরগুলা, এগুলাকে কি বলে? কলাম বলে। আর এই যে 1 2 3, অর্থাৎ এই যে 1, এই যে 2, এই যে 3, এগুলাকে কি বলে? এগুলাকে বলা হয় হচ্ছে সারি। এটুকু বুঝছি? সবাই বলো। এইটুকু বলো, বুঝছো কিনা? এটুকু বুঝছো? আচ্ছা, তাহলে দেখো আমরা এখন এই যে সেলের ভিতরে কি করছে, আমরা কি বলছিলাম একটু আগে? দেখো তো একটু আগে, আগের স্লাইডে কি বলছে? এই যে সূত্র সব সময় সমান চিহ্ন দিয়ে শুরু হয়, গুণ করার পর, আচ্ছা, সূত্র সবসময় কি দিয়ে শুরু হয়? সমান চিহ্ন দিয়ে শুরু হয়। ওকে, তাহলে আমি এখানে কি করব? সমান চিহ্ন দিব। ঠিক আছে, এই যে সমান চিহ্ন দিব। তো এটা আমি একটু আগে দিছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এই যে সমান চিহ্ন দিব। আচ্ছা, এখন ধরো আমি তোমাকে বললাম যে এইখানে লেখা আছে হচ্ছে 80, কথার কথা। তাহলে বলো তো এই যে 80 যে ঘরে লেখা আছে, এই যে সেল, এই যে সেলে লেখা আছে, এই যে সেলে, এই যে সেলে 80 লেখা আছে, এই সেলের পরিচয় কি? তাহলে দেখো তো এই 80 যে সেলে আছে, সেই সেলের এটা কোন কলামে আছে? এ কলামে আছে। কোন রোতে আছে? 2-তে আছে। তাহলে কি হবে? এটার পরিচয় কি হবে? এটার পরিচয় হবে হচ্ছে A2। ঠিক আছে, একইভাবে ধরো আমি এখানে লিখলাম 90। তাহলে দেখো তো 90 যে সেলে আছে, এই যে এই হইতো সেল, এইটাকে আমরা কি বলি? সেল। তাহলে এই 90 সেলের পরিচয় কি? এই 90 সেলের পরিচয় হচ্ছে কোন কলামে আছে? ডি কলামে আছে। আগে কলামের পরিচয়টা দিবা, ডি। কোন রোতে আছে? 3-তে আছে। তাহলে রো এর পরিচয় দিবা, এরপরে D3। তাহলে এই হলো D3। এর মানে যখন তুমি এক্সেলে কাজ করবা, যখন তুমি প্র্যাকটিক্যাল করবা, তখন তুমি কি করবা? তুমি কি এরকম হাতে হাতে A2 লিখবা? না, তুমি জাস্ট সিলেক্ট করবা, ও অটোমেটিক নিয়ে নিবে, ওই সেলের পরিচয় নিয়ে নিবে A2। ঠিক যেমনটা আমরা এই যে এইখানে দেখছিলাম। এই দেখো, যখন তুমি 75 ক্লিক করছো তখন C4 চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে কি করব? খেয়াল করো, আমি তোমাকে কি বলছি? এক্স হচ্ছে সাফায়েত, সাফায়েতের সবগুলা বিষয়ে ও কত পাইছে সেটা আমরা যোগফল বের করব। তাহলে আমি কি করছি? C4 লিখে ফেলছি। ওকে, এখন আমি কি করব? যোগ করব। তো তাহলে যোগ করার জন্য আমি যোগ সাইন দিই, এই যে যোগ দিছি। এখন আমি কি সিলেক্ট করব? ইংরেজির নাম্বার। এই দেখো, আমি যখন ইংরেজি, বলো তো ইংরেজি 82, এই 82 পরিচয় কি? এই সেলের পরিচয় কি? লেখো, সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, নিনি বলছে D3, রুহুল আমিন বলছে D3, সেলিম, দেলোয়ার, আফরোজা, ভেরি গুড, সবাই অ্যান্সার করছে D3। ওকে, তাহলে আমি এবার কি যাব? D3 না D4? এই বোকা, D4 তো, D4। ও আচ্ছা, D3 মনে হয়। তোমরা ওই যে আগের ওইটা কমেন্ট করতেছিল না? আচ্ছা, যেহেতু ফেসবুকে একটু পরে কমেন্টগুলো আসে। আচ্ছা, তাহলে দেখো D4। এইবার ম্যাথেরটা আমি নিব। তাহলে আমার কি খুবই ইজি, আমি এবার আবার যোগ চিহ্ন দিব, যোগ চিহ্ন দিয়ে আমি এবার ম্যাথ সিলেক্ট করবো। দেখো ম্যাথ কোথায় আছে? ই কলামে আছে, এবং কি এই যে 4 নাম্বার সারিতে আছে। তাহলে দেখো E4 চলে আসছে। বুঝছি? ওকে, এখন তুমি কি করবা? এখন তুমি যদি ইয়া করতে চাও, সামেশন বের করতে চাও, তাহলে কি করবা বলো? দেখো চলে আসছে 252, আসছে 252 চলে আসছে। বুঝছো? ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে যদি তুমি অ্যাভারেজ বের করতে চাও তাহলে কি করবা? অ্যাভারেজ যদি বের করতে চাও, তাহলে অ্যাভারেজ বের করতে চাইলে তোমার কি লাগবে? অর্থাৎ গড় বের করতে চাইছো, তাহলে এখানে ভাগের একটা কনসেপ্ট চলে আসবে। তাহলে একটু বুদ্ধি করে বলো তো আমি কি করব? কি করব?
ভাগের সূত্র তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে আগে কি দিবা, যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে গেলেই তোমাকে কি দিতে হয়, সমান চিহ্ন দিতে হয়। দেখো এই যে ফর্মুলা বারে সমান চিহ্ন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস বলি, এটা কেন ফর্মুলা বার, দেখো আমি যদি 252 তে সিলেক্ট করি, দেখো যদি আমি 252 তে সিলেক্ট করি, আচ্ছা এটা একটু পরে করি, দেখো 252 তে যদি সিলেক্ট করি, দেখো 252 কিভাবে আসছে এই ফর্মুলাটা দেখো তুমি এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ C4 প্লাস D4 প্লাস E4, অবশ্যই প্রথমে কি আছে, একটা সমান চিহ্ন আছে, সমান চিহ্ন এরপরে C4 প্লাস D4 প্লাস E4, এর মানে 252টা কিভাবে তুমি আনছো সেইটার ফর্মুলা দেখো এখানে দেখা যাচ্ছে। তো ফর্মুলা যেখানে দেখা যায় সেটাকে আমরা কি বলি, ফর্মুলা বার, সেটাকে আমরা কি বলি, ফর্মুলা বার। আমাদের স্লাইডেও কিন্তু এটা বলা ছিল, কই স্লাইড কই আমাদের বলো তো, এই যে দেখো ফর্মুলা বার, এই যে এফএক্স এর পাশে যে ঘরটা খালি ঘরটা এইটা কি, এইটা হচ্ছে ফর্মুলা বার। দেখো আমাদের ইয়াতেও তাই আছে, এক্সেলও তাই, দেখো এই যে দেখো এফএক্স এর পাশে যে ঘরটা এটাই হচ্ছে আমাদের ফর্মুলা বার, বুঝছি। ওকে, তাহলে এবার আমাকে বলো তো যে আমি যদি গড় বের করতে চাই তাহলে কি করব, গড় বের করতে চাই, ম্যাক্সিমাইজ করব, ম্যাক্সিমাইজ করলে দেখতে পাবা, আচ্ছা করি ম্যাক্সিমাইজ। ওকে, এখন দেখো অ্যাভারেজ বের করতে চাই, ঠিক আছে। এখন যদি আমি অ্যাভারেজ বের করতে চাই তাহলে আমি কি করব, সবার আগে কি করব, সবার আগে আমি সমান চিহ্ন দেব। যে কোনো সূত্র ব্যবহার করতে গেলে আমার কাজ কি, প্রথমে সমান চিহ্ন দেওয়া। ওকে, এখন সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দেওয়ার পরে অ্যাভারেজ মানে কি, গড়। এর মানে ও হচ্ছে তিনটা বিষয়ে যে নাম্বার পাইছে সেই তিনটা বিষয়ের নাম্বারের যোগফলকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো আমি আসলে কি করব, এখন কি আবার এই তিনটা নিব, যোগ করব না, আমার তো এখানে যোগফল আছে, তাহলে যোগফল এখন কি করব, ভাগ করব। মনে আছে ভাগ করার জন্য কোন সাইন দিতে হয়, এই যে স্ল্যাশ, এই যে দেখো স্ল্যাশ। এখন কয়টা বিষয়ের নাম্বার এখানে যোগ করছিলাম, তিনটা, তাহলে অ্যাভারেজ করব না, তাহলে অ্যাভারেজের নিয়ম কি, যতগুলো বিষয়ের নাম্বার আমাকে দেওয়া আছে সেই ততগুলো বিষয়ের নাম্বারের যোগফল ভাগ ওই সাবজেক্টের সংখ্যা। তো সাবজেক্ট যেহেতু 3, তাহলে কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। তাহলে করে ফেলছে। এখন তুমি এন্টার প্রেস করো অথবা ট্যাব বাটনে যাও, এই দেখো চলে আসছে 84, ঠিক আছে। অ্যাভারেজ কত, অ্যাভারেজ হচ্ছে 84। তাহলে সাফায়েত বোঝা যাচ্ছে খুবই ভালো স্টুডেন্ট, সে অ্যাভারেজে প্রত্যেকটা বিষয়ে 84 করে মার্ক পাইছে, বাট ওকে আরো ভালো করতে হবে, ঠিক আছে, বুঝছি। ওকে, ওকে, মরিয়ম খাতুন বলছে যে রিজেক্ট করেন না, আপনারই লস ভাই, জিনিস একটা স্বাধীনকে লিখছে। কি লিখতেছো তোমরা কমেন্টে, কিছুই বুঝতেছি না, তোমরা কমেন্ট না করে আমার সাথে কথা বলো, মায়ের খাবা। ওকে, ঠিক আছে। এখন দেখো, এখন তুমি যদি একইভাবে, একজন বলছে যোগটা কিভাবে করছি, আমি আবার বুঝাই দিই। দেখো এই যে সেল, এই সেলে আমি কি করব, টোটাল নিয়ে আসবো, কার, ওয়াই মানে হচ্ছে ধরো আমাদের এখানে কে আছে, এই যে না সাফায়েতের উদাহরণ তো দিছে, আইরিন, আমাদের এখানে আছে আইরিন, বা একটু আগে কে ছিল, ইভা, ইভা ধরো ওয়াই হচ্ছে ইভা। তাহলে ইভা বাংলায় পাইছে 39, ইংরেজিতে পাইছে 45, ম্যাথে পাইছে 76। ইভা এখনই আমার দিকে গালিগালাজ ছুড়ে মারবে আর কি। আচ্ছা এটা ধরো কেউ একজন, এটা ইভা না, এটা আমি ধরো, হ্যাঁ আমি বাংলায় 39 পাইছি, ইংরেজিতে 45 পাইছি, ম্যাথে পাইছি 76, ঠিক আছে। কোনোটাতেই আমি লেটার মার্কস পাই নাই, কোনোটাতেই আমি A+ পাই নাই, আল্লাহ কি অবস্থা। আচ্ছা তাহলে এখন আমি যদি টোটাল বের করতে চাই, তাহলে টোটালের ঘরে এই যে সেলটা আমি সিলেক্ট করব। যে কোনো সূত্রের শুরুতে কি দিতে হয়, যে কোনো সূত্রের শুরুতে সমান চিহ্ন দিতে হয়, সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পরে আমি বাংলায় কত পাইছি সেইটা সিলেক্ট করব। দেখো বাংলায় কত পাইছি এইটা সিলেক্ট করার জন্য দেখো অলরেডি C5 চলে আসছে, কেন, কারণ ওইটা হচ্ছে সেলের পরিচয়, এটা কিন্তু প্রচুর এমসিকিউতে আসে, হ্যাঁ। তাহলে যে 39 মানে C5 চলে আসছে। এরপরে আমি কি নিব, এই যে প্লাস দিব, প্লাস সাইন দিব, 45, আবার প্লাস সাইন দিব, এরপরে হচ্ছে 76, হ্যাঁ। তাহলে দেখো প্রত্যেকটা সেলের C5 D5 E5 পরিচয় চলে আসছে। আমি এখন জাস্ট ট্যাব বাটনে দিলে দেখো আমার 160, ইয়াল্লাহ, সি 160। আচ্ছা এখন দেখো এখানে অ্যাভারেজ তুমি যেভাবে বের করছিলা, তুমি এটাকে এই যে এই এখানে একটা দেখতেছো গোল একটা পয়েন্ট আছে, এটাকে ধরে একটু টান, সরি এটাকে তুমি ধরে টান দাও, দেখো 84 যেভাবে বের করছি
এখানে একটা এই এক্সেলটা ধরে তুমি এইভাবে যদি টান দাও তাহলে এটা আচ্ছা চলে আসার কথা ছিল বাট আসতেছে না কেন। আচ্ছা ওকে, এটা দেখাচ্ছি পরে। ওকে, তাহলে দেখো 160 চলে আসছে। 160 চলে আসছে। ওকে, এখন অ্যাভারেজ তুমি যদি বের করতে চাও তাহলে ওই আগের নিয়মেই অ্যাভারেজ। আচ্ছা, এখানে আরেকটা ওয়ে আছে, সেটা হইলো ধরো তুমি যদি আহ, যোগ করতে চাও, যোগ করার আরেকটা আহ, এখানে অটোসাম একটা অপশন থাকে, অটোসাম অপশনটা কই? আচ্ছা, সামেশন একটা অপশন আছে, দেখো। সো তুমি ধরো জেড, জেড এর নাম্বারগুলো ভালো ধরো, এবার আমরা কেউ মন খারাপ করবে না, এবার আমরা ওই যে বাঁধন, আহ, বাঁধনের এক্সাম্পল দিই। ধরো হুম, দেখো, তো এই যে যে সেলটা আছে এই সেলে তুমি এখন কি করবা, তুমি যদি এখন মনে করো যে আমি কি করব, সামেশন যেটা আছে সেটা ইউজ করব, তাহলে দেখো বাঁধন বাংলায় পাইছে 85, ইংরেজিতে পাইছে 79, আর ম্যাথে পাইছে 82। তুমি যদি এখন এই অটো সাম, এই যেখানে যে সাম অপশনটা আছে এই সাম অপশনটা সিলেক্ট করো, সিলেক্ট কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, সাম অপশনটা সিলেক্ট করো, তাই দেখো এখানে কি চলে আসতেছে, যে এইটা চলে আসতেছে। আমরা যেটা চাই, আচ্ছা আমরা এখানে F4 এর জায়গায় আমরা যেটা নিব সেটা হচ্ছে 85, মানে C6 এটা নিলাম, আর এই F5 এর জায়গায় আমরা নিয়ে নিলাম হচ্ছে 82। তাহলে দেখো এখন 85 থেকে 82 তিনটাই সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এর মানে দেখো C6 থেকে E6, তাহলে কি বুঝাইলো, এই যে সি কলামে এটা হচ্ছে কে, এটা হচ্ছে আমাদের ইভা। সি কলামে 6 নাম্বার রোতে ইভা বাংলায় কত পাইছে সেটা দেওয়া আছে, অর্থাৎ C6। ডি কলামে 6 নাম্বার রোতে 79 দেওয়া আছে, অর্থাৎ ওর ইংরেজিতে মার্ক কত, 79, মানে এটা হচ্ছে D6। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি দেখো এইটা হইলো কি C6, এইটা কি D6, আর এইটা কি E6। তাহলে দেখো আমি একটু আগে ম্যানুয়ালি ওই সিলেক্ট করে করে করতেছিলাম যে C6 D6 E6, আমি যখন সাম অপশন নিয়ে আসলাম তখন আমি জাস্ট কি করছি, সাম লিখে, মানে নর্মালি যেটা হয় তুমি যখন সাম অপশনটা ক্লিক করবা তখন এই খাড়া যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলা সিলেক্ট হয়ে যায়, অটো সিলেক্ট হয়ে যায়। বাট সেটা নিয়ে তোমার দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমি চাইলে এই আমার এইখানে ল্যান্ডস্কেপে যে ইনফরমেশন গুলো আছে, অর্থাৎ 85 79 82 সেটাও নেওয়া যায়, সিলেক্ট করা যায়, সেটা আমি এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এখন আমি যদি একটু দেখি কত আসে, 246। ঠিক আছে, ওকে। আচ্ছা, জুম করতে বলতেছে অনেকে, আমি দেখো জুম করলাম, কিন্তু জুম করলে এই জন্য আমি একটু ছোট করে দিছিলাম, ছোট করলে যেন ওইটা ভালো করে আরো দেখা যায়। ওকে, সমস্যা নেই। দেখো বুঝছো, আমি এটা একটু আরেকবার দেখাই দিই, হ্যাঁ আরেকবার দেখাই দিই। সেটা হচ্ছে আমি কি বললাম, কি করব আমি এখানে, হুম, ওকে, সব গায়েব করে দিছি। ঠিক আছে, যে কোনো সূত্রের শুরুতে কি আনতে হবে, যে কোনো সূত্রের শুরুতে সমান চিহ্ন নিয়ে আসতে হবে, সমান চিহ্ন নিয়ে আসছি। আচ্ছা, সমান চিহ্ন নিয়ে আসার পর আমি কি বুঝলাম, যে এখান থেকে আমি কি নিয়ে আসবো, যে সাম অপশনটা নিয়ে আসবো, তাহলে সাম অপশন নিয়ে আসলাম, কেন জানি সিলেক্ট হয় না। আচ্ছা, এই যে নিয়ে আসছি। কি বলছি, সাম অপশন নিয়ে আসলে তুমি দেখবা যে লম্বা লম্বি যে ইনফরমেশন গুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে যায় অটোমেটিক, বাট কোনো টেনশনের কারণ নাই। তুমি কি করবা, এখানে কি আছে F4 আর F5 সিলেক্ট হয়েছে না, তুমি দেখো F4:F5, তাহলে নিয়মটা কি, আমি যদি একটু এখানে লিখি, আমি একটু নোটে যাই, যদি আবার নিয়ে নিয়ে যাই তোমাকে। তাহলে যোগ করার নিয়মটা কি দাঁড়াচ্ছে বলো তো, যোগ করার নিয়মটা অনেকটা এরকম দাঁড়াইতেছে যে যখন তুমি যোগ করবা, যখন তুমি আচ্ছা এখানে গুণ ভাগ লেখা আছে, যখন তুমি যোগ করবা, হ্যাঁ যোগ করার বেলায় যেটা নিয়মটা দাঁড়াচ্ছে এটা দেখতে অনেকটা এরকম,
যে সমান চিহ্ন সূত্রের শুরুতে দিতে হয়, এরপরে কি সাম, এরপরে কি ধরো এই যে এটা তো A2, তাই না? তুমি ধরো A2 আর কি করতে চাচ্ছ, ধরো যে এখানে তাহলে এটা A2 হইলে এটা কি A3, এটা হবে A3, আর এটা হইল A4। তো ধরো আমি একটু আগে কি করছি, তোমাকে ম্যানুয়ালি করাইছি যে কি ম্যানুয়ালি কি করাইছি বলো তো? ম্যানুয়ালি যেটা করাইছি যে A2 প্লাস A3 প্লাস A4, এভাবে করলেও হয়। প্র্যাকটিক্যালি তুমি এভাবেও করতে পারো, বাট নর্মালি ফর্মুলা দিয়ে করাটাই ভালো। ফর্মুলা দিয়ে করলে কি করবা, সাম A2 ইজ টু, মানে যেটা যেই সেল থেকে শুরু হবে সেইটা, অর্থাৎ A2 থেকে শুরু হচ্ছে, A2 এর সাথে A3, A3 এর সাথে A4 যোগ করবা, তাহলে শেষ কোথায় হচ্ছে A4। তাহলে A2 ইজ টু A4 দিলে শুরুটা আর শেষটা তুমি যদি সিলেক্ট করে দাও, তাহলে ভিতরে যত সংখ্যা আছে সব ও কি করবে, যোগ করে নেবে। এর মানে যোগ করার ফর্মুলা কি, ইকুয়াল টু সাম, এরপরে কি রেঞ্জটা সিলেক্ট করে দিবা, এইটা মনে রাখতে হবে, রেঞ্জ। ঠিক আছে, অর্থাৎ তোমাকে যে ডেটাগুলো যোগ করতে হবে সেই ডেটা রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি A2 ইজ টু A4, মানে A2 থেকে A4। ঠিক আছে, ঠিক একইভাবে আমি যদি এখন ওই সফটওয়্যারে চলে যাই, এক্সেলে চলে যাই, তাহলে দেখো আমার জন্য এখন কি আছে। আমি যদি এইখানে সিলেক্ট করি, তাহলে দেখো F4 আর F5 এই দুইটা সিলেক্ট হয়েছে, বাট আমার লাগবে কি, আমার লাগবে C6, D6, E6। তাহলে আমি যেটা করব যে F4 এটা কেটে দিব, তাহলে এখানে কোনটা সিলেক্ট করব, এইটা। এরপরে F5 আছে, F5টাও আমি বাদ দিয়ে দিব। তাহলে C6 is 2, এরপরে কি নিব, একদম শেষ ডেটাটা নিব, অর্থাৎ যেহেতু আমি বলছি রেঞ্জ সিলেক্ট করে দিব, অর্থাৎ 85, 79, 82 এই তিনটা যোগ করব, তাহলে শুরুর সংখ্যা 85, শেষ সংখ্যা 82। এর মানে আমি এখন এইটা সিলেক্ট করে দিলে দেখো অটোমেটিক তিনটা সিলেক্ট হয়েছে, 85, 79, 82 তিনটাই সিলেক্ট হয়েছে। এখন তুমি এন্টার মারো বা ট্যাব মারো, দেখো তোমার অ্যান্সার চলে আসবে 246। বুঝছি? ওকে, এই ক্লাস করো, মরিয়ম খাতুন, তারপরে আরো যারা যারা আসো, স্বাধীন, হ্যাঁ স্বাধীন ঠিকই বলছো, ফার্স্টেরটা লাস্টেরটা। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, অ্যাভারেজ তোমরা বের করা শিখছো, জাস্ট কি ভাগ করা। ঠিক আছে, এটা কঠিন কিছু না, ভাগ করা তো জাস্ট নর্মাল। যোগ অ্যাভারেজ তুমি অঙ্কে যেভাবে গড় বের করো ঠিক ওই রকমই। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা চলো এরকম আরেকটা প্রবলেম দেখি। এখানে দেখো কি বলা আছে, এখানে আব্দুর রহমান একজনের নাম দেওয়া আছে, যে আব্দুর রহমান তার বেসিক যে স্যালারি সেটা দেওয়া আছে 22,000 টাকা, বাড়ি ভাড়া বলা হয়েছে 40%, তার চিকিৎসা ভাতা হচ্ছে 1500 টাকা, কল্যাণ তহবিলে 100 টাকা, তার নিট প্রাপ্য কত। আচ্ছা, তো এখানে কিছু প্রশ্ন তুমি দেখবে এরকম থাকে, কিছু প্রশ্ন এরকম থাকে যে বলবে যে আব্দুর রহমান একজন সরকারি কর্মকর্তা, তার মাসের মূল বেতন হচ্ছে 22,000 টাকা, এবং এই বেসিকের সাথে সে আরো 40% বাড়ি ভাড়া পায় এবং 1500 টাকা চিকিৎসা ভাতা পায়, এবং তার বেতন থেকে 100 টাকা কল্যাণ তহবিল হিসেবে কেটে রাখা হয়। তাহলে তার মূল বেতন কত? অনেক কথাবার্তা বলে ফেলছি, তাই না? এর মানে এখানে তুমি কি করবা, যোগ করবা, পার্সেন্টেজ শতকরা করবা, আবার কি বিয়োগও করবা। বুঝছো তো? ভালো একটা প্রশ্ন। ওকে, তাহলে দেখো নিট প্রাপ্য তোমাকে যদি বের করতে হয়, নিট প্রাপ্য তোমাকে যদি বের করতে হয়, একটু চিন্তা করো তো, বেসিক একদম বেসিক স্যালারি কত, মূল বেতন কত? মূল বেতন হচ্ছে 22,000 টাকা। এই 22,000-এর সাথে তোমার বাড়ি ভাড়া তুমি পাচ্ছ, যেহেতু সরকার তোমাকে বাসা দিতে পারতেছে না, এই জন্য কি করতেছে, বাড়ি ভাড়া দিয়ে দিচ্ছে। সেই বাড়ি ভাড়াটা 40%, কার 40%, মূল বেতনের 40%। ঠিক আছে, তো 40% নর্মালি বাংলাদেশে যেমন তুমি যদি ঢাকায় থাকো, যেমন আমি 55% বাড়ি ভাড়া পাই, তো এখানে আসলে 40% এটা এমনি দিছে। তো ঢাকা শহরে চাকরি করলে 55%, আর তুমি যদি ঢাকার বাইরে থাকো উপজেলা বা বিভাগীয় শহরে তখন 45%। এইটা হচ্ছে রেট, যদি আমি ভুল না করি। হ্যাঁ, এটা এইরকমই, এটাই আর কি। ওকে, তাহলে তোমার যে বেসিক মূল বেতন যেটা হবে, সেই মূল বেতনের 40% যে বাড়ি ভাড়া এটা অ্যাড হবে। তাহলে আব্দুর রহমানের বেতন 22,000, তার মূল বেতন 22,000, এর সাথে অ্যাডিশনাল কি অ্যাড হবে, বাড়ি ভাড়া এবং মেডিকেল অ্যালাওয়েন্স, হ্যাঁ, বা চিকিৎসা ভাতা। এর মানে তোমাকে 22,000-এর 40% এইটা বের করতে হবে, সেইটাকে 22,000-এর সাথে কি করতে হবে, যোগ দিতে হবে, 1500 এটাও যোগ দিতে হবে, 100 বিয়োগ করতে হবে, তাহলে তুমি কি নিট প্রাপ্য পাবা। তাহলে এখানে বেশ কিছু কাজ আছে।
ঠিক আছে, বেশ কিছু কাজ আছে, তাহলে তুমি একটু জাস্ট কি ভালো মতো এটা একটু দেখো। আচ্ছা, মৌনতা খুবই ভালো একটা কাজ করতেছে, সে ক্লাসে বন্ধু খুঁজতেছে। কেউ কি ফ্রেন্ড হবা? এসিএস এফবিতে আমার কোনো ফ্রেন্ড নাই, বাবার আইডি থেকে ক্লাস করি জন্য। তোমার বাবাকে এখনই জানানোর ব্যবস্থা করা হইতেছে। আরেকজন আসছে, আইরিন, সে বলতেছে আমারও নেই। এগুলাকে মাইরা বর্তমানে দেবে। ওকে, দেখো ক্লাস করো। হুম, অল্প কিছুক্ষণের ক্লাস, এটাও করো না, খালি আড্ডা দাও, গল্প করো, দুষ্টু ছেলে পেলে। তাহলে দেখো কি করব, যে কোনো সূত্রের শুরুতে সমান চিহ্ন দিব। দেখো তাহলে তুমি নিট মানে কি, কতটুকু পাও। হ্যাঁ, নিট প্রাপ্য সেটা হচ্ছে তুমি কতটুকু বেতন পাবা সেইটা, আসলে সবকিছু যোগ করে বিয়োগ করে বাদ দিয়ে কি থাকে সেইটা। ঠিক আছে, তাহলে দেখো তোমার মূল বেতন কত, 22,000। এর মানে আমি শুরুতে যেটা করব, 22,000 সিলেক্ট করলাম, এটা তোমার মূল বেতন। ঠিক আছে, তাহলে মূল বেতন যদি হয় তাহলে সেই মূল বেতনটা যোগ যোগ করব। ঠিক আছে, যোগ করব, মূল বেতন তো যোগ হবেই, 22,000, এটা তো যোগ হইলো। এখন এই 22,000-এর সাথে আবার কি হবে, এই 22,000-এর সাথে আরো কি 40% অ্যাড হবে, বাড়ি ভাড়া। তাহলে বাড়ি ভাড়া যদি 40% হয়, তোমরা নর্মাল অঙ্ক করো না, নর্মাল অঙ্কতে কি করো, নর্মাল অঙ্কতে 22,000 মানে নর্মালি তোমাকে যদি আমি বলি 40-এর 20% কত, তুমি কিভাবে করো, ওইখানে যেভাবে করছো এখানেও সেইভাবে করবা। 40-এর 20% তুমি কিভাবে করতা, 40-এর 20%, তাহলে 40 ইন্টু 20/100, এই কাজ করতা না, এখানেও সেইটা হবে। তাহলে দেখো কি করবা, তাইলে আবার কি এইটা সিলেক্ট করব। আচ্ছা, গুণ করার জন্য আমরা কি করি, কোন সাইন ইউজ করি বলতো? গুণ করার জন্য আমরা যে সাইন ইউজ করি সেইটা হচ্ছে স্টার মার্ক একটা আছে, সেটা কই, পাইছি, এই যে স্টার মার্ক, এটা হচ্ছে গুণ করি। ঠিক আছে, আচ্ছা এটার সাথে আমি কি করব, এই যে 40% গুণ করে দিব। তাহলে 40% করলে আচ্ছা এই রস্যু দীর্ঘ আসতেছে। আচ্ছা আচ্ছা, ওইটা ওই যে বাংলায় করা, এই জন্য রস্যু দীর্ঘ আসতেছে, বাট বেসিক তো সেম। ঠিক আছে, বেসিক তো সেম। ওকে ওকে, আচ্ছা দেখো, তাহলে আমি প্রথমে কি করলাম, 22,000 নিলাম। তাহলে 22,000 কালার গুলা মিল মিল রাখো। দেখো নীল কালারে রস্যু 6 লেখা আছে, আবার দীর্ঘ 6 লেখা আছে লাল কালারে, অর্থাৎ কালার গুলোও কিন্তু এই সেলের পরিচয়ের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে কি করলাম, 22,000 বেতন, 22,000 বেতনটা লিখলাম, যোগ 22,000-এর 40%, যোগ কি লিখবো, যোগ হচ্ছে তোমার কি করব বলো তো, যোগ মেডিকেল ভাতা বিয়োগ কল্যাণ তহবিল। ঠিক আছে, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে 32,200 টাকা। তাহলে আব্দুর রহমান মোট কত টাকা পায়, 32,200 টাকা। তুমি যদি নর্মালি চিন্তা করো যে তুমি অঙ্ক যেমনে করছো আর কি, ছোটবেলায় অঙ্ক কেমনে করছো বলো। ধরো তোমাকে আমি বলছি, কি বলছি বলো, তোমাকে আমি বললাম আব্দুর রহমানের বেতন কত, আব্দুর রহমানের বেতন হচ্ছে, আব্দুর রহমান ওনার বেতন কত, ওনার বেসিক হচ্ছে 22,000। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে বেসিক। মেডিকেল অ্যালাওয়েন্স কত, মেডিকেল অ্যালাওয়েন্স হচ্ছে 1500। ঠিক আছে, আচ্ছা আর কল্যাণ তহবিল, ওয়েলফেয়ার ফান্ড, ওয়েলফেয়ার ফান্ড হচ্ছে 100 টাকা। আর কি বলছে বলতো, বলছে হচ্ছে বাড়ি ভাড়া, হাউস রেন্ট, হাউস রেন্ট তোমাকে দিবে হচ্ছে 40%। হ্যাঁ দেখো তুমি চিন্তা করো, হাউস রেন্ট 40%, কার 40%, বেসিকের। তাহলে বেসিকের 40% মানে হচ্ছে কি 22,000-এর 40% না, তাহলে 22,000-এর 40% মানে কি 22,000 ইন্টু 40/100,
তাহলে এখানে 0 0 কাটো, 0 আর 0 কাটা, তাহলে থাকে 4, এর মানে 8,800 টাকা। এইটা হচ্ছে তোমার হাউস রেন্ট, ঠিক আছে। তাহলে এখন দেখো হাউস রেন্ট 40% মানে তুমি জেনে গেছো কত টাকা, 8,800 টাকা। তাহলে তো তোমার এখন সবই হয়ে গেছে। তোমার বেসিক বেতন হচ্ছে 22,000, হাউস রেন্ট 40% মানে হচ্ছে 8,800 টাকা, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 1,500 টাকা। তাহলে তুমি যোগ দাও এই তিনটা, কল্যাণ তহবিল তো বাদ যাবে, প্রতি মাসে কল্যাণ তহবিল কেটে রাখে। তাহলে 22,000 প্লাস হচ্ছে 8,800 আর হচ্ছে কি 1,500, এই তিনটা যোগ করে তুমি যদি এখন বিয়োগ দাও যে কল্যাণ তহবিল 100, তাহলে দেখবা 32,200 টাকাই আসছে। তাহলে ধরো নর্মালি তোমাকে যদি এটা আমি দিতাম, একটা অঙ্ক হিসেবে দিতাম, তুমি এভাবে করতা। এই সেম কাজটাই দেখো, এত কিছু না করে আমি জাস্ট কি করছি, এক্সেলে কত ইজিলি করে ফেলছি দেখো, ঠিক আছে। আমার কোনো কিছুই লাগে নাই, কোনো ভেজালেই যেতে হয় নাই, দেখছো কত ইজি, বুঝছো। তাহলে শতকরা করা কিন্তু আমি শিখে গেলাম। তাহলে আমি যোগ করা শিখলাম, গুণ করা শিখলাম, ভাগ করা শিখলাম, শতকরা করা শিখলাম, এই আছে। এর থেকে বেশি কঠিন কোনো কিছু নাই আমাদের এই 9-10-এর সিলেবাসে, এর থেকে বেশি কঠিন কোনো কিছু নাই, বুঝছো। হুম, ঠিক আছে, ওকে। চলো এরকম আর দুইটা একটু প্র্যাকটিস করবো, তারপর আমরা এমসিকিউ করলেই আমাদের ক্লাস শেষ। খেয়াল করো এখানে বেশ কিছু তোমার কি আছে, সার আছে, ঠিক আছে, সার আছে। এখানে আসলে পটাশ লিখে ফেলছে, বাট এটা আসলে কি হবে, সার, নাম হচ্ছে সার। হ্যাঁ, সার একটা ইউরিয়া সার, পটাশ, ফসফেট এগুলো আছে। প্রতি কেজির দর দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো প্রতি কেজির দাম 150 টাকা, পরিমাণ হচ্ছে 58। তাহলে এখন তুমি যদি ধরো কি করবা, ওই যে সূত্র, তাহলে সূত্রর নিয়ম কি বলতো, তুমি তো শিখেই আসছো, যে কোনো সূত্রের শুরুতে কি করতে হয়, যে কোনো সূত্রের শুরুতে তোমার সমান চিহ্ন দিতে হয়। তাহলে যে কোনো সূত্রের শুরুতে সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দেওয়ার পরে তুমি এখন কি করবা, প্রতি কেজির যে রেট সেটা সিলেক্ট করবা, এইটাকে গুণ দিবা। গুণ করার জন্য জানি কোন চিহ্ন দিতে হয়, মনে আছে গুণ করার জন্য কোন চিহ্ন দিতে হয়, একটু আগে আমরা দেখছি স্টার মার্ক। হ্যাঁ, সেটা কই, এই যে এইটা। আচ্ছা, প্রতি কেজি 150 টাকা, তাহলে কত কেজি নিছি, 58 কেজি, তাহলে এইটা দিলাম। এখন কি ট্যাব বাটনে দাও, তাহলে এই যে 8,700 চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার মোট খরচ। হ্যাঁ, ঠিক আছে, বুঝছো তো। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার। এই ফর্মুলা বারে ক্লিক করেও তুমি চাইলে ফর্মুলা চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এখানে গিয়েও তুমি ফর্মুলা চেঞ্জ করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে এটা বুঝলা তো, তাহলে কিভাবে করতে হবে বুঝতে পারছো। বাকি দুইটা তোমরা ইনশাল্লাহ করে ফেলতে পারবে। এখন ধরো এটা তাহলে করে ফেলি, ধুমধাম করে ফেলি, ধুমধাম করে আমরা আবার সামেশন করব, ঠিক আছে। মানে ঘুরে ফিরে আসলে খুবই একই জিনিস বারবার, কঠিন কোনো কিছু নাই। আচ্ছা, তাহলে দেখো কি করবা, সবার আগে সমান চিহ্ন দিবা। সমান চিহ্ন দিলে প্রতি কেজির এটা 168, ওই সেলটা সিলেক্ট করে ফেললা। সেলটা কি, C6, সেলটা কি, এটা সেলের পরিচয় কি, C6, আর এই সেলের পরিচয় কি, D6। তাহলে বলো তো ফর্মুলা কেমন হবে, ফর্মুলা হবে এখানে সমান চিহ্ন, ফর্মুলা কেমন হবে, ফর্মুলা হবে এখানে ওই যে সমান চিহ্ন, সবার আগে তো সমান চিহ্ন দিতে হয়, তারপর কি C6, এরপর কি ওই যে গুণ চিহ্ন, মানে স্টার মার্ক দিয়ে গুণ চিহ্ন বোঝায় এইটা, তাই না। তুমি যদি এখন ইয়া করো, ধরো ফর্মুলা নিজে করো, তাহলে এই যে ইকুয়াল টু কি হবে বলো, এইটা কিবোর্ড কই গেল, ওকে চলে আসছে আমাদের কিবোর্ড। তাহলে সমান চিহ্ন দিবা, এরপরে এইটা সিলেক্ট করবা, এরপরে হচ্ছে কি গুণ চিহ্ন সিলেক্ট করবা, এরপরে এই যে প্রতি কেজির কত কেজি, 58 কেজি, সেইটা সিলেক্ট করবা, ট্যাব বাটনে দিবা, অ্যান্সার চলে আসবে।
একইভাবে এখানেও সেম কাজ করো, এইটা দাও, সমান চিহ্ন দাও, এরপরে কি করবা, প্রতি কেজির দর হচ্ছে ফসফেট সারের প্রতি কেজির দর হচ্ছে 89, তাহলে 89টা যে ঘরে আছে সেই ঘর, সেই সেল, আমরা কিন্তু সেল বলি, সেই সেলটা সিলেক্ট করবা। এরপরে গুণ চিহ্ন অর্থাৎ এই যে এখান থেকে কিবোর্ড থেকে স্টার মার্ক যেটা সেটা সিলেক্ট করবা। এরপরে কত কেজি কিনছো তুমি, 25 কেজি, তাহলে সেই সেলটা সিলেক্ট করে দিবা। এরপরে ট্যাব বাটনে দাও, তাহলে 2225 টাকা চলে আসছে। এখন তুমি যদি বলো যে আমি হচ্ছে কি করব, আমি ইয়া করব, যোগফল, এই টোটাল আমার কত খরচ হইলো সেটা আমি বের করব। তাই তুমি এখানে কি করবা, এই ঘরটা সিলেক্ট করো বা এই সেলটা সিলেক্ট করো, এই সেলটা সিলেক্ট করে তুমি এখানে সমান চিহ্ন দাও, সমান চিহ্ন দিয়ে এই যে এখানে সামেশনের অপশন আছে, যে সাম আছে, সাম, এটা নাও, দেখো এই যে 8700, 9744, 2225, দেখছো ঘুরতেছে না, এই তিনটাই সিলেক্ট হয়েছে। এখন তুমি কি করবা, ট্যাব বাটনে প্রেস করো, তোমার অ্যান্সার চলে আসছে 20,669। ঠিক আছে, 20,669। এটা কেন বাংলায় আসছে, কারণ ওই যে আমরা বাংলা কোন ফন্ট ইউজ করি মনে আছে, গত ক্লাসে শিখছিলাম, এই যে সুতনি এমজে, এই জন্য সবকিছু বাংলায় আসছে। ঠিক আছে, আর এখানে দেখো কি আসছে, ইংরেজি আসছে, কারণ কি এই সেলে কোন ফন্ট দেওয়া আছে, ক্যালিব্রি, মানে এটা ইংরেজির একটা স্টাইল, এই জন্য ইংরেজিতে আসছে। ঠিক আছে, ওকে। তাই দেখো আমরা 3টা এক্সাম্পল দেখলাম, লাস্ট এক্সাম্পলটা যাই, লাস্ট এক্সাম্পলটা দেখো, এই যে একটু আগে যেটা করছি সেই রকম। ঠিক আছে, তাহলে বলো তো কি হবে, নেট স্যালারি ফর্মুলাটা কি হবে বলো, আমি এখানে হাতে লিখি, বলো নেট স্যালারির ফর্মুলা কি হবে, 17,500। ঠিক আছে, তাহলে বলো 17,500 এটা কোথায় আছে, এটা আছে হচ্ছে ডি, ডি 5-এ আছে, কোথায় আছে, ডি 5, তাহলে এই স্যালারির পরিচয় কি, ডি 5, এটার পরিচয় কি, ই 5, হাউস রেন্ট 45%। ঠিক আছে, হাউস রেন্ট কত, 45%। হাউস রেন্ট হচ্ছে 45%। এরপরে এটা হবে কি, এটা হবে F5, মেডিকেল অ্যালাউয়েন্স হচ্ছে 900, আর এটা হচ্ছে G5, এটা হচ্ছে কল্যাণ তহবিল চাঁদা 350 টাকা কেটে রাখে বেতন থেকে। ঠিক আছে, শর্ট সিলেবাসে যা যা আছে সবই করাবো। ওয়ালাইকুম আসসালাম, তাহসিনা রহমান, কি এখন আসছো, এখন সালাম দিছো, আচ্ছা। তাহলে বলো ইয়া কি হবে, ফর্মুলা কি হবে বলো, আমরা কি লিখবো জানি, সবার আগে যে কোনো ফর্মুলার শুরুতে সমান চিহ্ন দিতে হয়। আচ্ছা, তাহলে বলো সবার আগে কোনটা লিখবো, যেহেতু টোটাল স্যালারি কত পাই সেটা বের করতে হবে, তাহলে এই যে দেখো বেসিক হচ্ছে ডি 5, বেসিক স্যালারি কোথায় আছে, ডি 5, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে ডি 5 যোগ কি, হাউস রেন্ট হচ্ছে 40%, অর্থাৎ এই ডি 5-এর 45%, এর মানে 17,500 টাকার 45%, তাহলে 17,500 কোন সেলে আছে, ডি 5-এ আছে, তাহলে ডি 5-এর 45% বের করার জন্য আমাকে কি করতে হবে, এই 17,500 ইন্টু এখানে কি আছে 45, এখানে আসে আসলে কি আছে, ই 5 সেলে কিছু নাই, মানে আসলে 45 আছে, 45%টা এখানে লিখে ফেলছে ভুলে, বাট এটা এখানে হবে আর কি। তাহলে দেখো 17,500 ইন্টু 45 কি পার্সেন্ট, এইটা করতে হবে, এর মানে এখানে ডি 5 ইন্টু কি হবে, ই 5 হবে। ঠিক আছে, আচ্ছা, যদি সেটা করো এরপরে কি হবে বলো তো, হাউস রেন্ট তুমি যোগ করে ফেললা, পার্সেন্টেজ যেভাবে যোগ করতে হয় সেভাবে যোগ করে ফেললাম, যে ডি 5 ইন্টু ই 5। আচ্ছা, এখন মেডিকেল অ্যালাউয়েন্স, এর মানে কি প্লাস কি হবে, F5, কল্যাণ তহবিল প্রতি মাসে কেটে রাখে বেতন থেকে, তাহলে সেটা মাইনাস হবে 350, তাহলে 350-এর পরিচয় কি, G5, তাহলে এই যে মাইনাস G5। এখন ওই যে ট্যাব বাটন চাপলে তোমার অ্যান্সার চলে আসবে, দেখো তো অ্যান্সার কত আসে। একজন কি করতেছে এরা, ওই এই ওই কই এসব বলতেছে, মেহেক, মরিয়ম খাতুন কি যে করতেছে। ও আচ্ছা তাহসিনা, সরি তোমার জ্বর আসছে, আশা করি ঠিক হয়ে যাবা। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা দেখো 4টা এক্সাম্পল দেখছি আমাদের এক্সেলে, আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা এখন জাস্ট কি কিছু ইয়া দেখি, প্রবলেম দেখি আমাদের, দেখি এখানে কিছু এমসিকিউ আছে, সেগুলো আমরা একটু সলভ করে ফেলি। ঠিক আছে, আমাদের মেইন ঝামেলা যেটা ওয়ার্ড লেখালেখি, সেটা আমরা গত ক্লাসেই সেরে ফেলছি। তো আজকে এক্সেলটা খুব অল্প কিছু কম্পোনেন্ট আছে, তোমাদের বইতে খুব বেশি কিছু নাই। তো দেখো এইটা হচ্ছে যে এ কলাম, এই যে বি কলাম, একটু আগে আমরা শিখছি সি কলাম, ডি কলাম, এই যেগুলো সব কি কলাম, আর এই যেগুলো কি দেখো, এই যে 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি, সব ছবি দিয়ে বোঝানো আছে, তোমরা স্লাইডটা পেয়ে গেলে একটু আরেকবার দেখে ফেলতে পারবা।
তাহলে দেখো এই যে এটা কি, তাহলে এ কলাম 3 নাম্বার সারি, তাহলে এটাকে আমি কি বলবো, A3। ঠিক আছে, কি বলবো, A3। এটা বি নাম্বার কলাম, এটা 3 নাম্বার সারি, তাহলে এটাকে কি বলবো, B3। সি কলাম 3 নাম্বার সারি, C3। ডি কলাম 3 নাম্বার সারি, D3। তাহলে এটা কি হবে বলতো, এটা হয়ে যাবে কি E3, না এটা হয়ে যাবে E4, কারণ কি এটা ই নাম্বার কলাম, কয় নাম্বার সারি, 4 নাম্বার সারি। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তাহলে চলো আমরা এবার ধুমধাম কিছু এমসিকিউ করে ফেলি। হ্যাঁ, অল্প কিছু এমসিকিউ আছে, আমরা ধুমধাম করে ফেলি। চলো দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারে। এয়ারলাইন্স রিজার্ভেশনে কোনটি ব্যবহার করা হয়? ঢাকা বোর্ড 2024-এ আসছে এই প্রশ্ন। হ্যাঁ, কোনটি ব্যবহার করা হয় বলো, কোনটি ব্যবহার করা হয়? ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার? না, আমরা তো লেখালেখি করি না, রিজার্ভ করতে হয়, হ্যাঁ হিসাব নিকাশ রাখতে হয়, তো সেইটার জন্য আমরা অবশ্যই যেটা করি, আমরা স্প্রেডশিট সফটওয়্যার ইউজ করি। ঠিক আছে, স্প্রেডশিট সফটওয়্যার ইউজ করি। ঠিক আছে, ওকে। গুণ করার ক্ষেত্রে A1 সেলকে B1 সেল দিয়ে গুণ করার জন্য ফলাফল সেলে নিচের কোন সূত্রটি লিখবে? আচ্ছা দেখো, আমাদের যে সেল, ফলাফল সেলে সূত্র লেখার জন্য আমরা কি শিখছি, ধরো এই যদি আমার হয় সেল, আমরা কি শিখছি বলতো, যে আমাদের এরকম একটা সেল আছে, তাই না? এরকম একটা সেল আছে, আমরা কি করব, সবার আগে সূত্র লেখার জন্য কি করব, সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পরে কি করব, A1 সেলকে B1 দিয়ে গুণ করব। তাহলে আমরা কি লিখবো জানি, A1 এটা সিলেক্ট করবো, এরপরে কি বলছিলাম, একটা স্টার মার্ক দিব, এরপরে কি B1। তাহলে দেখো A1 ইন্টু B1 কোথায় আছে, এই যে দেখো খরগোশ, হ্যাঁ A1 ইন্টু B1 হয়ে গেল। ঠিক আছে, A1 ইন্টু B1। ওকে, নেক্সটে দেখো, সমান চিহ্ন B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4 প্লাস C5, এই ফর্মুলাটির ফাংশন কোনটি? এই ফর্মুলার ফাংশন কোনটি বলো, এটা অ্যান্সার করো, ধুমধাম অ্যান্সার করো। আনিকা অ্যান্সার করছে, আইরিন অ্যান্সার করছে, আফরোজা অ্যান্সার করছে, সাদ অ্যান্সার করছে। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে কি বলছিলাম বলো তো, আমাদের সূত্রটা কি ছিল? সবার প্রথমে কি লিখবো, সাম লিখবো। এরপরে যখন এই একাধিক জিনিসগুলো থাকবে, আমরা কি বলছিলাম, আমরা রেঞ্জ সিলেক্ট করে দিব। তাহলে রেঞ্জ সিলেক্ট করার নিয়ম কি, সবার প্রথমে থাকবে B1, আর এই যে কলাম, সরি কোলন দিয়ে দিব। কোলন দিয়ে সবার শুরুতে যে ডেটা আছে সেইটা দিব, আর সবার লাস্টে যেটা আছে সেইটা দিব। অর্থাৎ যখন তুমি সামেশন, এই ফর্মুলাটা ডিরেক্ট সামেশন ফর্মুলা ইউজ করবা, ওই যে উপর থেকে আমি সাম সিলেক্ট করে যখন করতেছিলাম, তখন কি হয়, এখানে তোমার রেঞ্জটা সিলেক্ট করে দিলেই হয়, আলাদা করে B1 B2 B3 B4 এগুলো লিখতে হয় না। তাহলে B1 হচ্ছে আমার প্রথম ডাটা, আর C5 হচ্ছে শেষ ডাটা। তাহলে B1 ইজ টু C5 বা B1 কোলন C5 এইটা দিলেই আমার কি বোঝায়, এই পুরা রেঞ্জটা সিলেক্ট হয়ে যায়। তাহলে দেখো এই অপশনটা কোথায় আছে, এই যে দেখো ঘোরাতে আছে, সমান চিহ্ন দিয়ে সাম B1 ইজ টু C5। ইজ টু আসলে বলা ঠিক না, বাট বলে ফেলতেছি তাড়াতাড়ি। নেক্সট দেখো, নেক্সটে কি আছে, যে স্প্রেডশিটে B1 কি নির্দেশ করে? B1 কি নির্দেশ করে বলো? B1 একটা হচ্ছে সেল, তাই না? B1 কি একটা সেল। যেমন আমরা একটু আগে দেখতেছিলাম, ধরো এই হলো আমার ধরো এগুলা কি কলাম, হ্যাঁ তাহলে এই যে এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D, এগুলো সব কি কলাম। আর এগুলো কি সব রো। কোনগুলা রো? এই যে 1, সরি এটা তো 1 হবে না, 1 2। তাহলে দেখো B1, তাহলে B1 কোনটা বলো তো, কোন ঘরটা B1 বলো তো? এই যে এইটা হচ্ছে B1। তাহলে এই যে B1 অর্থাৎ এই যে জিনিসটা, এই যে B1, এটা কি এই যে ঘরটা, এই ঘরটাকে আমরা এক্সেল এর ভাষায় কি জানি বলি বলো তো? সেল বলি। কি বলি? সেল বলি। তাহলে এটার অ্যান্সার কি হবে? সেল। ঠিক আছে, নেক্সটে যাও। স্প্রেডশিটে রেঞ্জ বোঝানো হয়েছে কোনটিকে? এই যে একটু আগে আমি বলছি কি দিয়ে রেঞ্জ বোঝানো হয়, দেখো উত্তরের মধ্যেই উত্তর করে ফেলছিলাম, একটু আগে একটা প্রশ্নের উত্তর করতে গিয়ে এটা বলে ফেলছিলাম যে রেঞ্জ বোঝানোর জন্য অনুপাত বা এই যে রেশিও বা ইস টু সাইনটা ব্যবহার হয়। তাহলে এই যে দেখো অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে এই যে এইটা A1 ইস টু A2, এটা হচ্ছে রেঞ্জ বোঝানো হয় এটা দিয়ে। ঠিক আছে, কত ইজি। পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? স্প্রেডশিট। হ্যাঁ, স্বাভাবিকভাবে বুঝতেই পারতেছো, আমরা পড়তেছি স্প্রেডশিট, তাহলে নিশ্চয়ই স্প্রেডশিটই হবে। বাট না, আমরা এত বোকাও না, ভিজুয়াল বেসিকে তো এটা দরকার হয় না, ওয়ার্ড প্রসেসরেও না, প্রেজেন্টেশনে তো আমরা প্রেজেন্টেশন করি। যখন পরীক্ষার ফলাফল হিসাব নিকাশ করতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ বা লিস্ট করতে হয়, সিরিয়ালকে ফার্স্ট কে সেকেন্ড করতে হয়, তখন আমরা আসলে কি করি? স্প্রেডশিট প্রোগ্রাম ইউজ করি। ঠিক আছে, আচ্ছা। পৃষ্ঠা বা অবজেক্টের অবস্থান পরিবর্তন করা যায় কোন টুলের সাহায্যে? আছে এটা মনে হয়, এটা হচ্ছে হ্যান্ড টুল, এটা মনে হয় আজকের না,
আচ্ছা, A2 হচ্ছে ক্রয় মূল্য, B2 হচ্ছে 20% লাভ এবং C2 হচ্ছে বিক্রয় মূল্য। C2 নির্ণয়ের সূত্র কি? আচ্ছা, ব্যাপারটা কি বুঝছো? ধরো A, B, C, এটা হচ্ছে 1 নাম্বার রো, এটা হচ্ছে 2 নাম্বার রো, রাইট? আচ্ছা, A2 তে ক্রয় মূল্য দেওয়া আছে, ধরো এটা দেওয়া আছে 100 টাকা, আর B2 তে বলছে 20% লাভ। তোমাকে বলছে C2 এর ভ্যালু কত? C2 কি? বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে দেখো আমরা নর্মালি কি জানি? নর্মালি আমরা জানি যে ক্রয় মূল্য যোগ কি? ক্রয় মূল্য ইন্টু কি? ওই যে 20% যেটা লাভ, 20% লাভ, রাইট? তাহলে দেখো ক্রয় মূল্য কোথায় আছে? A2 তে। ক্রয় মূল্য 100 টাকা ধরে নিছি আর কি। এই ক্রয় মূল্য কোথায় আছে? কোথায় আছে? A কলাম 2 নাম্বার রো, A কলাম 2 নাম্বার রো। তাহলে বলো তো এটার পরিচয় কি? এটার পরিচয় হচ্ছে A2। এটার পরিচয় কি? A2। এটার পরিচয় কি? B2। দেওয়াই আছে কিন্তু। তাহলে কি করবা? ক্রয় মূল্যের জায়গায় কি লিখবা? A2 লিখবা। ক্রয় মূল্য আবার লিখবা A2, ইনটুকে কি স্টার দিয়ে লিখি, 20% লাভ কোথায় আছে? B2। তাহলে দেখো A2 প্লাস A2 ইস টু B2, মানে ইনটু B2। তাহলে এই যে খরগোশ হবে আমার অ্যান্সার। ঠিক আছে, খরগোশ হচ্ছে অ্যান্সার। এটা তো নর্মাল, খুবই কমন সেন্স, বাচ্চাদের জিনিস। হ্যাঁ, আমরা একটা জিনিস 20% লাভে কিনছি, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য যা, সেইটা যোগ কি? ওই ক্রয় মূল্যের সাথে আরো ক্রয় মূল্যের 20% যোগ করে দেওয়া। তাহলে ক্রয় মূল্য যা, সেটার সাথে আরো 20% যোগ করে দেওয়া। ঠিক আছে, ওকে, ভেরি গুড। নেক্সট, ফাইন নেক্সটের শর্টকাট ফর্মুলা। এটা গতদিন পড়ছি, এটা গতদিনের জিনিস। A12 সেলকে B3 সেল দিয়ে ভাগ করলে ফলাফল সেলে কোন সূত্র লিখতে হবে? আমরা সবসময় বলে আসছি যে যখনই সূত্র লিখবো তখনই কি করব? সমান চিহ্ন দিয়ে শুরু করব, আর এইটাকে ভাগ করব এইটাকে দিয়ে, অর্থাৎ A12 কে ভাগ করব B13 দিয়ে। আমরা কি বলছিলাম? আমরা একটু আগে দেখছিলাম যে ভাগ করার জন্য কি এই স্ল্যাশ ইউজ করতে হয়। তাহলে দেখো তো স্ল্যাশ কোথায় আছে? স্ল্যাশ আছে হচ্ছে কোথায়? এই যে এখানে আছে, তাই না? তাহলে এইটাই তো অ্যান্সার নাকি? এটাই অ্যান্সার, তাই না? না, এটা অ্যান্সার না। কেন? কারণ সমান চিহ্ন এখানে নাই। যে কোনো ফর্মুলা শুরু হয় কি? সমান চিহ্ন দিয়ে। তাহলে A12/B13 এই হলো অ্যান্সার। স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্ন ব্যবহার করা হয়? গুণ, এই যে এইটা মনে আছে? এই যে এইটা কিন্তু স্টার, এই যে ফুলের মতো স্টার, এইটাও ব্যবহার করা হয় না, এটাও ব্যবহার করা হয় না। এটা তো ভাগের সময় ব্যবহার হয়, তাই না? তাহলে গুণের সময় হচ্ছে এইটা। নেক্সট, A2 সেলে ক্রয় মূল্য এবং B2 সেলে শতকরা লাভের হার দেওয়া থাকলে ফলাফল সেটে মোট লাভ নির্ণয় করার জন্য কোন সূত্র নির্ণয় করতে হবে? আচ্ছা, এবার কিন্তু শুধু লাভ নির্ণয় করতে বলছে। একটু আগে কি বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে, ঠিক আছে? লাভ নির্ণয় করতে বলছে। এইটা তোমরা নির্ণয় করতে খুব চাও, তোমাদের বয়সটাই এখন, তোমরা শুধু লাভ নির্ণয় করতে চাও, বাট লাভ নির্ণয় করা যাবে না। পরীক্ষার খাতায় প্রফিট নির্ণয় করতে হবে, ঠিক আছে? মায়ের একদম ভর্তা বানাবো যারা এই যে কমেন্ট করতেছো যে কি আমার কোনো বন্ধু নাই, ঠিক আছে? পড়া নাই, শোনা নাই, বন্ধু বানাইতে আসছে। ওকে, এই পোলাপাই দেখো আমার সাথে কথা বলো, নিজেরা কথা বলো না। তাহলে কি বলছে দেখো, শুধু প্রফিটটা বের করবা। অর্থাৎ একটু আগে আমরা কি করছিলাম? একটু আগে ওই যে ক্রয় মূল্য যোগ কি করছি বলতো? ক্রয় মূল্য ইনটু ওই যে যত পার্সেন্ট লাভ, মনে আছে একটু আগের অঙ্কে? মানে আগের অঙ্ক না, আগের একটা প্রবলেমে ওখানে ক্রয় মূল্য ইনটু 20% করছিলাম না? সেই ক্রয় মূল্য ইনটু 20%। তাহলে এইটাই তোমার কি ছিল? এইটাই তো তোমার লাভটা ছিল, মানে কতটুকু তুমি প্রফিট করছো সেইটা। তাহলে ক্রয় মূল্য যেটা অরিজিনাল ক্রয় মূল্যর সাথে প্রফিটটা তুমি যদি লিখে দাও, তাহলেই তো তোমার কি বিক্রয় মূল্য চলে আসছিল, তাই না? এটাও তো করছিলা। তো এইবার তোমাকে আসলে শুধু প্রফিট মার্জিন কত সেটা বের করতে বলছে, তোমার আর বিক্রয় মূল্য বের করতে বলে নাই, ঠিক আছে? এই পুরোটা করলে কি আসে? এই পুরোটা করলে আসে হচ্ছে বিক্রয় মূল্য। এবার কি তোমাকে বিক্রয় মূল্য করতে বলছে? না। তাহলে ক্রয় মূল্য যোগ ক্রয় মূল্য ইন্টু 20%, তাই না? আচ্ছা, তাহলে শুধু এইটুকু। দেখো তো ক্রয় মূল্য কোথায় আছে? ক্রয় মূল্য আছে হচ্ছে A2 সেলে। ক্রয় মূল্য মানে হচ্ছে A2 সেল, আর স্টার গুণ মানে তো এই স্টার চিহ্ন। আর 20% যেটা লাভ, হ্যাঁ, যেটা তুমি লাভ করছো একটু আগে, সেই 20% লাভ, লাভ কোথায় রাখছে? B2 সেলে। শতকরা, এই যে শতকরা লাভের হার কোথায় রাখছে? B2 সেলে। তাহলে A2 ইন্টু B2। তাহলে তুমি যদি শুধু লাভটা নির্ণয় করতে চাও, তাহলে স্বাভাবিকভাবেই যে কোনো ক্যালকুলেশন করার জন্য এক্সেলে আমরা কি করি? সমান চিহ্ন দেই, তারপরে তুমি লিখবে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু শতকরা লাভের হার। তাহলে A2 ইন্টু B2।
এই যে এইটা, ঠিক আছে। ও B2 যেহেতু পার্সেন্টেজ আছে, সো এখানে পার্সেন্টেজ সাইনটা দিয়ে দিছে, ঠিক আছে, বুঝছি। ওকে, গরু, হ্যাঁ, আইরিন ঠিক কথা বলছে, নাইস। হ্যাঁ, ইভাও ঠিক বলছে, ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো, দেখো প্রশ্নে, আচ্ছা এইটা তো আমরা একটু আগেও করছি, ক্রয় মূল্য দেওয়া আছে, লাভ দেওয়া আছে, বিক্রয় মূল্য কত, তাহলে কি করবা? এটা কি বলো, এটা কি, এটা হচ্ছে A2, এইটা হচ্ছে B2, তাহলে বলো তো এখানে কি হবে, কি করবা বলো? A2 অর্থাৎ ক্রয় মূল্য প্লাস কি করবা, ওই A2 স্টার B2, তাই না? প্রথমে ক্রয় মূল্য, এরপরে কি ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট লাভ করছো সেইটা, অর্থাৎ ক্রয় মূল্য ইন্টু সেই শতকরা লাভের হার। তাহলে এটা কোথায় আছে? সবার আগে সমান চিহ্ন দিবা, সবার আগে সমান চিহ্ন দিবা, সবার আগে সমান চিহ্ন দিবা, সবার আগে সমান চিহ্ন দিয়ে এই যে A2 ইন্টু B2% প্লাস হচ্ছে A2, এই যে এইটাই হলো অ্যান্সার। এটা একটু আগেও করছো, মাত্রই করলাম, ঠিক আছে, 13 সি অ্যান্সার। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ওকে, নেক্সট, স্প্রেডশিটে গুণ করার জন্য ফলাফল সেলে কোন চিহ্ন দিয়ে শুরু করতে হয়? ভালো করে খেয়াল করো, গুণ করার কথা পড়ছে, মানে খালি প্রশ্নটা পড়ছো যে গুণ করা, এইটা দেখেই ধুমধাম এটা অ্যান্সার দিও না, এটা কিন্তু অ্যান্সার হবে না। কেন, কি বলছে, কোন চিহ্ন দিয়ে শুরু করতে হয়, সুতরাং গুণ দেখেই এটা ধুমধাম অ্যান্সার করে দিবা, ঠিক আছে। একদম পরীক্ষা দিয়ে এসে বের হবা, বলবা যে IM GPA 5, রেজাল্ট দেখার পরে বলবা যে টিকটকার দিয়ে দিয়ে খাতা দেখাইছে। হ্যাঁ, এগুলো করা যাবে না, ঠিক আছে। প্রশ্ন সুন্দর করে বুঝে ঠান্ডা মাথায় পড়তে হবে। গুণ করবা ভালো কথা, বাট সেটার জন্য কোন সাইন ইউজ করতে হবে সেটা বলে নাই। কোনটা দিয়ে শুরু করবা? সমান চিহ্ন, যে কোনো ফর্মুলা শুরু করবা কি সমান চিহ্ন দিয়ে। স্প্রেডশিটে গুণ করার সূত্র কোনটি? এই যে এইটা একটু আগে বলছি, গুণ করার সূত্র কোনটি, বাট এখানে একটা জিনিস খেয়াল রাখো, এখানে A1 ইন্টু B1 লেখা আছে, যদি কোথাও এখানে অন্য অপশনে যদি এটা থাকতো যে সমান চিহ্ন তারপরে A1 ইন্টু B1 থাকতো, তাহলে এইটাই কিন্তু রাইট অ্যান্সার হইতো। কারণ আমরা কি শিখছি যে যে কোনো সূত্র লেখার শুরুতে কি করতে হয়, সমান চিহ্ন দিতে হয়। যেহেতু এখানে কোথাও সমান চিহ্ন দেয় নাই, তা আমি ধরে নিচ্ছি যে ওটা অ্যাভয়েড করেই অপশনগুলো দিছে, তাহলে তোমার অ্যান্সার হবে ঘোড়া, ঠিক আছে। নেক্সট, স্প্রেডশিটে ভাগ চিহ্ন কোনটি? এটাও আমরা একটু আগে করছি, বাট এটা অনেকবার আসছে দেখে এটা আবারও দেওয়া হয়েছে, ঠিক আছে। একটু আগেও এই প্রশ্ন আমরা সলভ করছি, রাইট। ওকে, স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্ন ব্যবহার করা হয়? এই যে এটা গরু, এটা আরো একবার আসছে। আচ্ছা, এটা দেখো, আচ্ছা, নিট প্রাপ্ত বেতনের জন্য সঠিক ক্রম কোনটি? ওকে, এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, কারণ এইটা আমি অলরেডি প্র্যাকটিক্যালি করাই দিছি, এক্সেলে দেখাইছি করায়, এবং এটা তোমাদের MCQ আছে, দেখো সকল বোর্ড 2018, বাবারে বাবা, ঠিক আছে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, অবশ্যই অবশ্যই যে প্র্যাকটিসগুলো দিছি আমি তোমাদেরকে, সেগুলো তোমরা দেখবে এবং অবশ্যই এইটা হোমওয়ার্ক করবা, ঠিক আছে। সো আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো, আলহামদুলিল্লাহ আমরা আজকে চ্যাপ্টার 4 শেষ করছি। এর আগে ফার্স্ট দিন MS ওয়ার্ড সেটা পড়ছি, আর আজকে আমরা MS এক্সেল এটা শেষ করলাম, ঠিক আছে। তো হোপফুলি চ্যাপ্টার 4 নিয়ে তোমাদের আর কোনো প্যারা নাই, ইনশাল্লাহ তোমরা ভালো করবা। আমাদের সাথে রেগুলার ক্লাসগুলো করতে থাকো। যে কোনো প্রোগ্রামেই দেখা যায় শুরুতে অনেক স্টুডেন্ট থাকে, শেষের দিকে একটু কমে যায়, তো যারা এই যে ঝরে যায় তারা আসলে ঝরেই যায়, তারা কিন্তু আর লেগে থাকে না এবং তারা টিকেও না। এই জন্য তোমরা যারা আসো, তোমরা নিজেরা পড়াশোনা করো এবং অন্যদেরও বলো, নিজেরা যখন এই যে ক্লাসগুলো করো এই কমেন্টগুলো না করে আমার সাথে কথা বলবা, ঠিক আছে। তোমাদের জন্য আমরা যেহেতু একটা উদ্যোগ নিছি, তোমরা জাস্ট একটু কষ্ট করে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা, যেমন আজকে দেখো 59 মিনিট ক্লাস হয়েছে, বেশি না, 1 ঘন্টা তোমরা বিভিন্ন মানে মোবাইল হাতে নিলে তো রিলস দেখতে দেখতে 2-3 ঘন্টা পার করে ফেলো, তাই না? সো জাস্ট এরকম 50 মিনিট 1 ঘন্টা যদি ক্লাস হয়, 58 মিনিট 59 মিনিটের ক্লাস হয়, একটু কষ্ট হয়, বাট কষ্ট করে এই 1টা ঘন্টা থাকলে প্রতিদিন যেহেতু ক্লাস হয়, এবং এটা একটা যেহেতু ফ্রি প্রোগ্রাম, তোমরা সবাই মিলে ক্লাস করো, পরীক্ষাগুলো দাও, তুমি দেখবা যে এমনিতেই এই ফ্লোতে ফ্লোতে প্রতিদিন আসতেছো, 1 ঘন্টা কিছু না কিছু শুনতেছো, রেগুলার পরীক্ষা দিচ্ছ, এই ফ্লোতেই তুমি দেখবা যে SSC-তে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি নেক্সট ক্লাস থেকে একটু করবা, উল্টাপাল্টা কমেন্ট টমেন্ট কথাবার্তা একটু কম বলবা, একটু পড়াশোনা করবা, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।